হ্যালো বন্ধুরা, আপনার আমার মতো সাধারণ মানুষের স্বপ্ন কী থাকে? একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, বছর শেষে কোথাও বাইরে কোনো অন্য স্টেটে বা কোনো অন্য দেশে ঘুরতে যাব, বেড়াতে যাব পরিবারকে নিয়ে। সেক্ষেত্রে আপনার আমার মতো মধ্যবিত্ত পরিবারের লোকজন সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর অক্লান্ত পরিশ্রম করার পরে অল্প অল্প করে টাকা জমিয়ে ফ্ল্যাট কেনে, এবং সেই ফ্ল্যাট কেনার অনেক কারণই থাকতে পারে। আর ফ্ল্যাট কেনার মেন উদ্দেশ্য থাকে যে শহরতলির যে সমস্ত প্রাইম সিটি বলা হয়, টিয়ার 1 টিয়ার 2 সিটি বলা হয়, যেখানে চিকিৎসার সুবিধা রয়েছে, যেখানে পড়াশোনার সুবিধা রয়েছে, যেখানে চাকরির সুবিধা রয়েছে, সেখানে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের মানুষ শহরে এসে বসবাস করতে চায়, এবং সেই সুবিধার্থে তারা অল্প অল্প করে টাকা জমিয়ে ফ্ল্যাট কেনে। কিন্তু কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটল, তাতে যারা ফ্ল্যাট কিনেছে, যাদের ফ্ল্যাট রয়েছে, আর এই কথাটা আমি তাদের প্রসঙ্গেই বলছি যারা সাধারণত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, এবং তাদের মনে এখন এই সময়ে যেই ধরনের দুশ্চিন্তা বলুন, যেই ধরনের ভয় বলুন, এসব কিছু সঞ্চার হয়েছে, তার দায় কে নেবে? আজকে বাঘা যতীন আপনারা সবাই জানেন, যাদবপুর গড়িয়ার নিকটবর্তী একটা কলোনি, একটা এরিয়া, যেখানে 4 তলা বহুতল 14ই জানুয়ারি ভেঙে পড়ে। সম্পূর্ণভাবে ভেঙে পড়েনি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেছনে একটা একতলা বাড়ির উপরে ভেঙে পড়েছে। আর সেই ফ্ল্যাটের বাসিন্দাদের কথা একবার ভেবে দেখুন। তারা লোন নিয়ে ফ্ল্যাট কেনে, তারা বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে বলুন, বা তারা যেই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে ফ্ল্যাট কেনে, তো তাদের ছাদ তো গেল। এখন তারা অনিশ্চয়তায় আছে, তারা কোথায় থাকবে? তারা তো কোনো দোষ করেনি। হ্যাঁ, তারা যাচাই করেনি, সম্পূর্ণরূপে যাচাই করেনি। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকেই প্রশ্ন করব, যাচাই করে মানুষ যখন কোনো কিছুতে টাকা ইনভেস্ট করে, বিশেষ করে প্রপার্টি বলুন বা কোনো জায়গা জমি কেনার ব্যাপারে বলুন, যতটা প্রয়োজন তা যাচাই করে। আর সেক্ষেত্রে আপনার আমার মতো সাধারণ লোকের এতটুকু জ্ঞান রয়েছে যে কোনো প্রপার্টিতে যদি ব্যাংক লোন হয়, সেক্ষেত্রে ব্যাংকও যথারীতিভাবে যতটা সম্ভব, যতটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা উচিত সেই প্রপার্টি ভ্যালিড কি নয়, সেই প্রপার্টি কাগজপত্র ঠিক আছে কিনা, তারপরেই লোন স্যাংশন করা হয়। তো এই সমস্ত জিনিসপত্রের অ্যাসিওরেন্স পাওয়ার পরেই তারা হয়তো ফ্ল্যাট কিনেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে ফ্ল্যাটটা যারা কিনেছেন বা যাদের সাথে এইরকম একটা দুর্দশা হলো, যারা ফ্ল্যাট হারালেন, আমাদের মেয়র বলছেন যে এর দায় প্রমোটার নেবে। আবার এটা প্রমোটার নিজে পাকামি করে একটা নিজের কিছু একটা কোনো লোকের পাল্লায় পড়েছে, হরিয়ানা সে সেটা করে দিই, দায় প্রমোটারকে নিতে হবে, এনাদের ক্ষতিপূরণ প্রমোটারকে দিতে হবে। প্রমোটার যাবে কোথায়? আবার প্রমোটারের কোনো রকম স্টেটমেন্ট বা কোনো রকম বক্তব্য এখনো কোনো নিউজ চ্যানেলে পাবলিশ হয়নি। সে কখনো সে এখনো কিছু বলেনি যে সে কিছু কম্পেনসেট করবে, বা তার যারা বাড়ি হারিয়েছে, যারা তাদের ফ্ল্যাট হারিয়েছে, তাদের কোনো ব্যবস্থা করে দেবে কিনা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ঘটনা ঘটলো কেন? ধরে নিলাম যে ওই বিল্ডিংটা ইলিগালি কনস্ট্রাক্ট করা হয়েছে, বা কোনো রকম প্রপার প্রিকশনস না মেনে ভাঙা হয়েছে বা মেরামতির কাজ করেছে। কিন্তু এই বিল্ডিংয়ের ইলিগাল কনস্ট্রাকশনস যে হলো, তার দায় কার? পৌরসভা কি ব্যাপারে জানে না? তাহলে কি করে তার কাগজপত্র, সেই বিল্ডিংয়ে ইলেকট্রিসিটি লাইন আসে, সেই বিল্ডিংয়ে জলের লাইন আসে? কর্পোরেশনের সিসি ছাড়াই ফ্ল্যাটের মিউটেশন হলো কিভাবে? বেআইনি বহুতল থেকে কিভাবে ট্যাক্স আদায় করলো পৌরসভা? কিছুদিন ধরে খবর দেখছিলাম, তো এখানেও পলিটিক্যাল অনেকের দিকে ঠেলে দিচ্ছে। পূর্ব কাউন্সিলর বর্তমান কাউন্সিলর দিকে দায় ঠেলে দিচ্ছে, আবার বর্তমান কাউন্সিলর পূর্ব কাউন্সিলরের দিকে দায় ঠেলে দিচ্ছে। সেখানে অনেক নেতা, মাতা, চামুন্ডা, সমস্ত রকম লোকের আবির্ভাব দেখা যাচ্ছে। 4 তলার পারমিশন দেওয়া হয় না?
আমি দেই না, আমি তো এ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর। কততলা পর্যন্ত এখানে আমি 3 তলা পর্যন্ত করে, কিন্তু 3 তলা করলেও তাকে পারমিশনটা নিতে হয়। 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে, কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা, আমি তো 2010-এর আগে হয়েছে। বলছি যারা ঘর হারালো তাদের অবস্থা ভাবুন, আর যারা এখনো জানে না, এমন আপনি কি ভেবে দেখেছেন যে এইটা তো শুধুমাত্র একটা উদাহরণ, সেই প্রমোটারের আর কোনো বিল্ডিং নেই? এমন কত প্রমোটার কলকাতার বুকে অবাধে ঘুরে বেড়াচ্ছে, এমন কত রকম বিল্ডিং কলকাতায় চারিপাশে প্রত্যেক কলোনিতে দেখা যায়। যদি ঠিকঠাক মতো কাগজপত্র ঘেটে খোঁজ নেওয়া যায় তাহলে দেখা যাবে অনেক বিল্ডিংই ইলিগাল। তো সেই সব বিল্ডিংয়ে তো রীতিমতো লোকজন থাকছে, সেই সব বিল্ডিংয়ে তো সমস্ত রকম পরিষেবা দেওয়া হচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি কে কারাপ্টেড? এটা কি মানে প্রথম থেকেই হয়ে আসছে, যবে থেকে প্রমোটিং বা ফ্ল্যাটের ব্যবসা শুরু হয়? শুধু কলকাতার বুকে নয়, সমস্ত দেশ জুড়ে। আমি বিশেষ করে কলকাতাকে নিয়েই বলবো, কারণ ঘটনাটা যেহেতু কলকাতায় হয়েছে। তো এইসব রক্ষণাবেক্ষণ বা এই ধরনের যে ইলিগাল কাজগুলোকে কে আটকাবে, কারা আটকাবে? এর সমাধান কি? কলোনিতে আমরা তাই সবাইকে বলি, ভাই স্যাংশন করে বাড়ি করো। এই যে যত বাড়ি আছে সব বাড়ি বেআইনি, সুতরাং সবাই। আপনার সাথে যাতে এইরকম না হয় সেখানে আপনার কি করা উচিত? এই ঘটনা চোখে আঙুল মানে দিয়ে দেখিয়ে দিল যে আমরা কি রকম অনিশ্চয়তায় বাস করছি। ভাগ্য ভালো যখন এই বিল্ডিংটা ভেঙে পড়ে সেই বাড়িতে কেউ ছিল না, নাহলে একটা গার্ডেন রিচের মতো কয়েক মাস আগেই গার্ডেন রিচে এরকম একটা ঘটনা দেখা যায় যেখানে অনেকজন মারা গেছে, তারই পুনরাবৃত্তি হতো। তো তার দায় নেবে কে? আপনার কি করণীয়? আপনি এখন যদি ফ্ল্যাট কিনতে চান, স্বাভাবিকভাবেই আপনার মনে আমার মনে প্রশ্ন আসতেই পারে যে ছোট মোটো প্রমোটারের কাছে যাব না, কোনো বড় রিয়েল এস্টেট বা কোনো গেটেড সোসাইটিতে প্রপার্টি কিনবো, রেরা ভেরিফাইড রেরা সার্টিফাইড প্রপার্টিস কিনবো, ব্যাংককে লয়ার্সকে অ্যাপয়েন্ট করব যে তার থরলি স্ক্রুটনি করা হোক সেই প্রপার্টির কাগজপত্র নিয়ে, তারপরে তার ফার্দার প্রসেসিং করা হবে। কিন্তু এখন আপনি গ্যারেন্টি দিয়ে আপনারা বলতে পারবেন যে এটা পাস্টে কেউ করেনি, অতীতে কেউ করেনি? কোনো নিশ্চয়তা নেই এর। সেখানে আপনার কি করণীয়? আজকে মেয়র ইন্টারভিউতে বলছে প্রমোটার এটা ইলিগালি করেছে, পৌরসভা জানে না। পৌরসভা যদি পরিষেবা দিতে পারে, পৌরসভার একটা এলাকায় জলের লাইন, ইলেকট্রিক লাইন দেওয়া হয়, ট্যাক্স দিচ্ছে ফ্ল্যাট ওনার্সরা, সেক্ষেত্রে কি করে এরকম গাফিলতি আশা করা যায়? কি করে মানে লোকজন গ্যারেন্টি দিচ্ছে, কাউন্সিলর মেয়র বলুন, এরা গ্যারেন্টি দিচ্ছে যে না পৌরসভা এই ব্যাপারে জানতো না, তাহলে ভেতরে কেউ না কেউ তো কিছু গন্ডগোল করেছে বস। এবার আসি আপনার কি করণীয়? আপনি যদি প্রপার্টি কেনার কথা ভাবছেন বা ভবিষ্যতে প্রপার্টি কিনতে চান, মেইনলি ফ্ল্যাট, কলকাতায় একটা মানে আস্তানা করে রাখতে চান, মাথা বাড়িটা চাপ করতে চান, সবাই চায়, আর সবাই চায় যে না তার প্রপার্টি হোক। তো সেক্ষেত্রে আপনার কি করণীয়? সবার আগে চেষ্টা করুন যে যেই প্রপার্টির বা যেই ফ্ল্যাট ওনারের সাথে ডিল করতে চাইছেন তার সাথে ইনিশিয়ালি পেপারসগুলোকে ভেরিফাই করুন, লয়ার্সকে দিয়ে রেকটিফাই করান। টাকা খরচা হবে, একটা লয়ারকে দিয়ে করাবে না, দরকার হলে সেকেন্ড অপিনিয়ন নিন। একবারে 50,000 টাকা 1 লাখ টাকা খরচ হওয়ার ভালো, যেখানে পরবর্তীতে আপনার 20-25 লাখ 40 লাখ, এখন তো মিনিমাম 40 লাখের নিচে কোনো 2 BHK ভালো প্রপার্টি পাওয়া যায় না। তো সেই 40 লাখ যাওয়াটা ভালো নাকি 1-2 লাখ যাওয়া ভালো? পৌরসভার কাছে সেই পেপারসগুলো ভেরিফাই করান, ব্যাংকের কাছে লিখিত অভিযোগ জানান যে না এই প্রপার্টি এই জিনিসগুলোকে আরও ভালো মতো দেখা হবে। সি কমপ্লিশন সার্টিফিকেট, প্ল্যানগুলোকে ভালো করে দেখুন, সেই জায়গার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে খোঁজখবর করুন যে ওটা জলা জমির উপরে তৈরি হয়েছে, পুকুর ভরাট করে তৈরি হয়েছে, না শক্ত জমির উপরে ফ্ল্যাটটা তৈরি হয়েছে। তো এই সমস্ত ধরনের প্রিকশনসগুলোকে ফলো করুন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমি জানি না এই মানে আমি আন্দাজে বলবো না, কিন্তু এই সমস্ত প্রপার্টিজ যে এই যে ভেঙে পড়েছে বা কোনো রকম যদি বিল্ডিংয়ের কোল্যাপস করে, তার কোনো ইন্স্যুরেন্স যদি থাকে বা এরকম কোনো পলিসি যদি থাকে সেটা অবশ্যই করে নিন। ফায়ার বা আগুন বা ডাকাতি বা রবারি বা এই সমস্ত কিছু নিয়ে যে সমস্ত ইন্স্যুরেন্স হয় সেগুলো অবশ্যই করান। দেখুন
সম্পত্তি মানুষ তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে বিভিন্ন বর্গের মানুষ, নবীন থেকে প্রবীণ সবাই তার মানে পরিশ্রমের টাকা দিয়েই করে। তো সেক্ষেত্রে দায় আপনার, দায়িত্ব আপনার, কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। আজ তবে এইটুকুই থাক, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।